আসসালামু আলাইকুম। লার্নিং ইনসাইটে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো এইচএসসি পরীক্ষার আমি ইন ডিটেইলস সাজেশন দিয়েছিলাম। তো অনেকে এমসিকিউর একটা মডেল টেস্ট বা এমসিকিউ সাজেশন চাচ্ছিল। তো এমসিকিউ সাজেশনটা যদি একটা ভিডিওতে করি অনেক বড় হয়ে যাবে। যেহেতু আপনাদের শর্ট সিলেবাস হচ্ছে হিসাবের বইসমূহ অর্থাৎ ২য় অধ্যায়, ব্যাংক সমন্বয় বিবরণী ৩য় অধ্যায়, রেওয়া মিল ৪র্থ অধ্যায়, অষ্টম অধ্যায়ে আছে অপচয় বা দৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ এবং নবম অধ্যায়ে হচ্ছে আর্থিক বিবরণী। তো এই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো চ্যাপ্টার ওয়াইজ এক একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। যেমন আজকের ভিডিওতে চ্যাপ্টার 2 এর এমসিকিউ ইনটেলস দেওয়া আছে সবকিছু শর্ট সাজেশন হিসেবে। পরবর্তী ভিডিওতে আমি ব্যাংক সমন্বয় বিবরণী দিয়ে দিব আজকে অথবা কালকে, এবং পরীক্ষার আগে আমি অন্য সকল চ্যাপ্টারের ভিডিওগুলো এমসিকিউ সাজেশন ভিডিও আকারে দিয়ে দিব। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, নিচের প্রশ্ন হচ্ছে নিচের কোন তহবিলটি সম্পত্তিবাচক হিসাব? অপশন ক তে দেওয়া আছে পরিপূরক তহবিল, খ তে মূলধন তহবিল। তো গ নম্বর অপশনে হচ্ছে নগদ তহবিল এবং ঘ নম্বরে হচ্ছে কল্যাণ তহবিল। তো আমাদের কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কোন তহবিলটি সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তি অ্যাসেট। তো নগদ হচ্ছে আমাদের অ্যাসেট, ঠিক আছে? আর অন্যান্য তহবিলগুলো তো তহবিল মানে হচ্ছে এল প্লাস ওই অর্থাৎ ক্রেডিট সাইডে চলে যায়। ওকে। তো ২ নাম্বার প্রশ্ন হচ্ছে অনাদায়ী শিক্ষানবিশ সেলামি কোন জাতীয় হিসাব? তো অনাদায়ী শিক্ষানবিশ সেলামি হচ্ছে সম্পত্তি হিসাব, অর্থাৎ বকেয়া যে আয়টা আছে, শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়। তো আয়টা যখন বকেয়া থাকবে, আমার আয়টা যখন বকেয়া থাকবে তখন এটা কি হয়ে যাবে? সম্পদ। তারপরে হচ্ছে বকেয়া খরচের জন্য নিচের কোন হিসাবগুলি প্রভাবিত হবে? বকেয়া খরচ। তো বকেয়া খরচের হিসাবটা যদি আমি ধরি, সে বকেয়া বেতন, বকেয়া বেতন। উদাহরণ হিসেবে আমরা একটু দেখি বকেয়া বেতন। ওকে। তো বকেয়া বেতন হলে জাবেদা কি হয়? বকেয়া বেতনের জাবেদা হচ্ছে বেতন হিসাব, বেতন হিসাব ডেবিট, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তাহলে ডেবিটের জন্য কি হয়? খরচ, আর বকেয়া বেতনের জন্য দায়। ঠিক আছে? তাহলে কোন, কোন হিসাবকে প্রভাবিত করবে আমরা জাবেদা করলে বুঝতে পারবো। ব্যয় ও দায়। তো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অগ্রিম প্রদত্ত খরচের জন্য কি অগ্রিম প্রদত্ত খরচের জন্য কি হিসাব বিবেচিত হয়? তো অগ্রিম খরচ। তো অগ্রিম খরচ আমরা যদি কোনো খরচ আগেই দিয়ে দিই, যেমন অগ্রিম বাড়ি ভাড়া যদি আগেই দিয়ে দিই তাহলে এটা আমাদের জন্য কি হবে? অ্যাসেট বা সম্পদ। নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? ওকে। তো সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, দেনাদার বাট্টা সঞ্চিতি, ওকে, পাওনাদার বাট্টা সঞ্চিতি এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো কমনলি আমরা যেভাবে পড়ি আসলে সকল সঞ্চিতি ক্রেডিট, শুধু পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট। এটা আমাদের মুখস্থ আইটেম। সকল সঞ্চিতি ক্রেডিট, শুধু মাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি হচ্ছে ডেবিট। কিন্তু কেন পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট এটা জানতে হবে। কারণ আমাদের যে দায় আছে, পাওনাদার মানে হচ্ছে দায়। তো দায় হলে কি হয়? দায় হলে ক্রেডিট হয়। আর পাওনাদার বাট্টা সঞ্চিতি দায়কে হ্রাস করে বা কমায়। যেহেতু দায়কে কমায় এজন্য এটা ডেবিট। তো এই কারণে পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট। অর্থাৎ এটা কিন্তু সম্পদ না। সম্পদের কারণে ডেবিট হচ্ছে না। এটা বিপরীত দায়। তো এটা বিপরীত দায় হওয়ার কারণে ডেবিট হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি। ঠিক আছে? দায় হচ্ছে ক্রেডিট আর বিপরীত দায় হিসেবে পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। নেক্সট অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন প্রকৃতির হিসাব? তো অনাদায়ী পাওনা সঞ্চিতি ওকে, এটা কন্ট্রা সম্পত্তি হিসাব। কারণ কি? প্রাপ্য হিসাব যেটা আমাদের আছে, প্রাপ্য হিসাব আমাদের সম্পত্তি। এই প্রাপ্য হিসাব থেকে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ, সেম কথা, ঠিক আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ বিয়োগ দেওয়া হয়। তাহলে প্রাপ্য হিসাব থেকে যদি আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ বিয়োগ দিই, তার মানে আমাদের সম্পত্তি যেটা আছে অ্যাসেট, এই অ্যাসেটটা কি হয়ে যাবে? হ্রাস পাচ্ছে। কিসের কারণে? কুঋণের কারণে। এইজন্য এটা কন্ট্রা সম্পত্তি হিসাব এবং এটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন কোন ধরনের হিসাব? অর্থাৎ ব্যাংকে যে পরিমাণ টাকা জমা আছে এটা আমাদের অ্যাসেট। এর থেকে যদি আমরা বেশি টাকা উত্তোলন করে ফেলাই তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে? দায় হয়ে যাবে। তাহলে অপশন ক তে আছে মূলধন, খ তে সম্পদ, গ তে দায়, ঘ তে উত্তোলন। তো আমাদের উত্তরটা আমরা কি দেখতে পাচ্ছি? দায়। অগ্রিম বীমা আধুনিক পদ্ধতিতে কোন ধরনের হিসাব?
তো অগ্রিম বীমা আমাদের মান্থলি একটা বীমার খরচ দিতে হয়। তো এই খরচটা যদি আমরা অগ্রিম কিছু টাকা আগেই দিয়ে রাখি তাহলে এটা আমাদের জন্য কি হবে? খরচ অগ্রিম হলে সম্পদ সবসময়ের জন্য। ঠিক আছে? খরচ অগ্রিম হলে সম্পদ। খরচ যদি অগ্রিম হয় তাহলে আমাদের সম্পদ। খরচ যদি বকেয়া হয় তাহলে আমাদের জন্য দায়। ঠিক আছে? খরচ যদি অগ্রিম হয় তাহলে আমাদের জন্য সম্পদ, অ্যাসেট। আর খরচ যদি বকেয়া হয় তাহলে আমাদের জন্য দায়। ঠিক একইভাবে আয় যদি আমাদের জন্য অগ্রিম হয়, আয় যদি অগ্রিম হয় তাহলে আমাদের জন্য দায়। আর আয় যদি বকেয়া হয় তাহলে আমাদের জন্য অ্যাসেট বা সম্পদ। পুঞ্জীভূত অপচয় কোন ধরনের হিসাব? একটু আগেই বলেছি আমরা পুঞ্জীভূত অপচয় কোনটা থেকে বাদ দিই? আমাদের মেশিন বা যন্ত্রপাতি। তো মেশিন বা যন্ত্রপাতি থেকে যদি আমরা পুঞ্জীভূত অপচয় বাদ দিই, তার মানে কি আমাদের অ্যাসেটকে হ্রাস করছে। তো অ্যাসেটকে হ্রাস করলে এটা হচ্ছে বিপরীত সম্পত্তিবাচক হিসাব। আর বিপরীত সম্পত্তিবাচক হিসাব, ওকে, তো অপশনে দেখি কি আছে, এই যে বিপরীত সম্পত্তিবাচক হিসাব। এবং বিপরীত সম্পত্তি যেটা সম্পত্তিকে কমাবে, সম্পত্তি হচ্ছে ডেবিট, আর সম্পত্তিকে কমালে বিপরীত সম্পত্তিবাচক হিসাব সেটা হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। অনির্ধারিত ব্যয় কি? এটা হচ্ছে সম্পদ। অনিশ্চিত ব্যয় কি? সম্পদ। বিজ্ঞাপন খরচ কি ধরনের? বিজ্ঞাপন খরচ কি ধরনের খরচ? তো এটা আমাদের কি মার্কেটিং বা আমাদের বাজারজাতকরণের সাথে সম্পর্কিত, ব্যবসায়ের বা পণ্যের প্রচারের সাথে সম্পর্কিত। এজন্য এটা হচ্ছে মার্কেটিং কস্ট। পুঞ্জীভূত অপচয় কি? একটু আগে পড়ে আসছে, বিপরীত সম্পত্তিবাচক হিসাব। এবং এটা কোন ধরনের জের প্রকাশ করে? সম্পত্তিকে যেহেতু কমায় এজন্য এটা হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে। ওকে। মেয়াদ অনুত্তীর্ণ বিজ্ঞাপন কোন ধরনের ব্যয়? ওকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মেয়াদ অনুত্তীর্ণ বিজ্ঞাপন খরচ মানে হচ্ছে আমার অগ্রিম যেই বিজ্ঞাপন খরচ প্রদান করেছিলাম ৫ বছরের জন্য, এটা এখনো মেয়াদ উত্তীর্ণ হয় নাই। ঠিক আছে? তো বা ১ বছরের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বাকি ৪ বছরের মেয়াদ এখনো আমাদের আছে। তো এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। ঠিক আছে? যে মুনাফা জাতীয় খরচ অগ্রিম হয়েছে। যে মুনাফা জাতীয় খরচ, অর্থাৎ আমাদের বিজ্ঞাপন হচ্ছে মুনাফা জাতীয় খরচ। ঠিক আছে? তো ১ বছরের জন্য যে খরচ হয় সেটাকে মুনাফা জাতীয় খরচ বলে। তো বিজ্ঞাপন আমাদের মুনাফা জাতীয় খরচ। এই খরচটা যখন আমাদের কি হবে? অগ্রিম হয়ে যাবে তখন সেটাকে কি বলা হয়? বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। ওকে। দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কি বোঝায়? ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা পাওনাদারকে বোঝায়। বিক্রয়কারীর নিকট ভ্যাট কোন ধরনের হিসাব? খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিক্রয়কারীর কাছে ভ্যাট হচ্ছে দায় বা লাইবিলিটিস। ঠিক আছে? বিক্রয়কারীর কাছে ভ্যাট হচ্ছে দায় বা লাইবিলিটিস। আর ক্রেতার কাছে ভ্যাট হচ্ছে সম্পদ। ক্রেতার কাছে ভ্যাট হচ্ছে অ্যাসেট বা সম্পদ। ঠিক আছে? তাহলে বিক্রয়কারীর কাছে ভ্যাট হচ্ছে দায় আর ক্রেতার কাছে ভ্যাট হচ্ছে সম্পদ। ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যাটের ফুল ফর্ম হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। এবং এটা কত সালে ভ্যাট, আইন কত সালের, এটা আপনাদের হোম টাস্ক, ওটা বাসা থেকে পড়ে নিবেন। ঠিক আছে? তো পরবর্তী হচ্ছে হিসাবকাল শেষে পদেই, এটা কমেন্ট করলে জানাই দিবেন আমাকে ভ্যাট, ভ্যাট কত সালের। ঠিক আছে? এটা আপনাদের হোম টাস্ক থাকলেও কমেন্টে জানাই দিবেন। ওকে। হিসাবকাল শেষে প্রদেয় হিসাবের উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? তো প্রদেয় হিসাব মানে কি? প্রদেয় হিসাব মানে হচ্ছে দায়। তো প্রদেয় হিসাবের উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? দায়কে বোঝায়। নিচের কোনটি স্পর্শনীয় সম্পত্তি? ওকে। তো প্রাথমিক খরচ, সুনাম, প্রাপ্য নোট, বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন খরচ। ঠিক আছে? ওকে। তো এর ভিতরে তো অস্পর্শনীয় সম্পত্তির মধ্যে আছে হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি স্পর্শ করা যায় না। ঠিক আছে? অদৃশ্যমান অ্যাকচুয়ালি। ইনট্যানজিবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পত্তিগুলো হচ্ছে সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড নেম, লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজ। ওকে। আর হচ্ছে অলীক সম্পত্তি বা ভুয়া সম্পত্তিগুলো হচ্ছে অলীক, ভুয়া বা অবাস্তব বা কাল্পনিক সম্পদ যেগুলো অ্যাকচুয়ালি খরচ কিন্তু আমরা সম্পত্তি হিসেবে কাউন্ট করি। এগুলো হচ্ছে প্রারম্ভিক বা হচ্ছে প্রাথমিক খরচ, শেয়ারের অবহার, ঋণপত্রের অবহার, লাভ ক্ষতি হিসেবে ডেবিট জের। আর এ বাদে অন্য যে সম্পত্তিগুলো আছে হচ্ছে প্রাকৃতিক সম্পত্তি বাদে অন্যগুলো হচ্ছে স্পর্শনীয় সম্পত্তি। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক খরচাবলী যেটা আছে এটা হচ্ছে অলীক সম্পত্তি। অ্যাকচুয়ালি খরচ কিন্তু সম্পদ হিসেবে ধরছি। সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। আর এখানে হচ্ছে প্রাপ্য নোট হচ্ছে স্পর্শনীয় সম্পত্তি। ওকে। তো
নেক্সট কোশ্চেন হচ্ছে সনাতন পদ্ধতিতে বকেয়া বেতন কোন ধরনের হিসাব? তো সনাতন পদ্ধতিতে বকেয়া বেতন হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। হিসাবকাল শেষে কোন হিসাব বন্ধ করে দিতে হয়? হিসাবকাল শেষে সকল নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে? নামিক মানে হচ্ছে নামিক হিসাব মানে কি? আয়, ব্যয়, উত্তোলন। ঠিক আছে? আয়, ব্যয়, উত্তোলন সম্পর্কিত হিসাবগুলো বন্ধ করে দিতে হয় এবং উত্তোলনের আরেক নাম হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। উত্তোলনের আরেক নাম হচ্ছে লভ্যাংশ। তো হিসাবকাল শেষে সমাপনী জাবেদার মাধ্যমে আমরা সকল প্রকার নামিক হিসাব অর্থাৎ আয়, ব্যয়, উত্তোলন হিসাব আমরা বন্ধ করে দিই। ওকে? পরবর্তী কোশ্চেন হচ্ছে আধুনিক পদ্ধতিতে উত্তোলন কোন জাতীয় হিসাব? উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের ভিতর চলে যায় অর্থাৎ বিপরীত মালিকানা সত্ত্ববাচক হিসাব বা মালিকানা সত্ত্ববাচক হিসাব। নিচের কোন হিসাবে হিসাব ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে? তো ক্রেডিট উদ্ধৃত কোন হিসাব প্রকাশ করে? তো আমরা যখন এই কোশ্চেনের সলিউশন করতে যাব আমরা জাস্ট সহজে দেখব। এখানে সম্পত্তি আছে ডেবিট সাইডে। একটা দেখেই আমরা কেটে দেব যে অপশন ক হবে না। এই যে এখানে সম্পত্তি আছে অপশন ক হবে না। এই যে এখানে ব্যয় আছে। ব্যয় মানে হচ্ছে ডেবিট। তো আমাদের হচ্ছে ব্যয়, সম্পদ আর হচ্ছে উত্তোলন। ঠিক আছে? এই ৩ টা হচ্ছে ডেবিট জের প্রকাশ করে। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে। আর এইগুলো হচ্ছে ডেবিট জের প্রকাশ করে। ওকে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে উত্তোলনের সুদ ব্যবসায়ের কি? তো উত্তোলন করছে কে? মালিক উত্তোলন করে। ঠিক আছে? উত্তোলন করে কে? মালিক। তো মালিক যদি উত্তোলন করে, মালিক উত্তোলন করছে। তো মালিক সুদ প্রদান করে। কাকে সুদ প্রদান করে? ব্যবসায়ীকে সুদ প্রদান করে। তো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠান হিসেবে এটা প্রতিষ্ঠানের জন্য কি আয় সে মালিকের থেকে মালিক ব্যবসায়ের অ্যাকাউন্টস থেকে যে টাকাটা নিয়েছিল উত্তোলন আকারে তার উপরে যদি কোনো সুদ দেয় সেটা মালিকের জন্য ব্যয় হতে পারে কিন্তু হচ্ছে ইনস্টিটিউশনের জন্য প্রতিষ্ঠানের জন্য বা ব্যবসায়ের জন্য এটা কি আয়। ওকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়? প্রাপ্ত আয় দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়। কোন খুব সহজে নগদে রূপান্তরযোগ্য সম্পত্তিকে কি বলা হয়? তরল সম্পত্তি বা লিকুইডিটি বলা হয়। ঠিক আছে? যেটা খুব সহজে নগদে রূপান্তর করা যায় এবং সর্বাপেক্ষা তরল সম্পদ কোনটা? ক্যাশ বা নগদ টাকা। ঠিক আছে? তো খুব সহজে নগদে রূপান্তরযোগ্য সম্পত্তিকে কি বলা হয়? তরল সম্পত্তি বা লিকুইডিটি এবং সর্বাপেক্ষা তরল সম্পদ হচ্ছে নগদ। হিসাবকাল শেষে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? প্রাপ্য হিসাব মানে হচ্ছে সম্পদ। মূলধনের সুদ ব্যবসায়ের জন্য কি? মূলধনের সুদ ব্যবসায়ের জন্য হচ্ছে ব্যয়। ঠিক আছে? মূলধনের সুদ ব্যবসায়ের জন্য কি? ব্যয়। এখানে কি মূলধনটা কার কাছ থেকে নিচ্ছে? মূলধনটা মালিকের কাছ থেকে নেওয়া হচ্ছে। ঠিক আছে? মালিক মূলধন প্রদান করছে। কাকে প্রদান করছে? ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রদান করতেছে। তো ব্যবসায়ী মালিকের কাছ থেকে ক্যাপিটাল নিচ্ছে। ঠিক আছে? মূলধনটা নিচ্ছে। তার পরিবর্তে মালিককে কি দিচ্ছে? মূলধনের একটা সুদ দিচ্ছে। তো প্রতিষ্ঠানের জন্য কি? মূলধনের সুদটা হচ্ছে ব্যয়। নিচের কোন হিসাব ডেবিট উদ্ধৃত প্রকাশ করে? তো আমরা তো একটু আগেই পড়ে আসছি। তো সেই হিসাবে যদি ধরি এই যে দায় হচ্ছে ক্রেডিট, আয় হচ্ছে ক্রেডিট। সুতরাং এ, সি কাটা এবং বি নাম্বার হচ্ছে রাইট। সম্পত্তি উত্তোলন ব্যয় হচ্ছে ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। ওকে। তো ঘ নাম্বারে কি ছিল? ব্যয়, দায়। তো দায় তো হচ্ছে ক্রেডিট সুতরাং এটা হবে না। নামিক হিসাবে ডেবিট উদ্ধৃত দ্বারা ব্যবসায়ের কি বোঝায়? তো নামিক হিসাব মানে হচ্ছে আয় ও ব্যয়বাচক হিসাব। তো আয় বা ব্যয় হচ্ছে নামিক হিসাবের ক্রেডিট বললে আয় আর ডেবিট বললে হচ্ছে ব্যয়। তো নামিক হিসাবের ক্রেডিট বললে হচ্ছে আয় আর ডেবিট বললে ব্যয়। কোনটি নামিক হিসাব? প্রত্যক্ষ মজুরি মানে খরচগুলো হচ্ছে নামিক হিসাব। তো নামিক হিসাবের পূর্বে যদি আবার অগ্রিম বকেয়া চলে আসে, নামিক হিসাবের পূর্বে আবার অগ্রিম বকেয়া চলে আসলে তখন তো সম্পত্তি এবং দায়ে চলে যাবে। এই যে অগ্রিম আছে তখন এটা তো আর খরচ থাকবে না ভাড়া। তখন এটা সম্পত্তিতে চলে যাবে। বকেয়া বেতন তখন এটা দায়তে চলে যাবে। সুতরাং প্রত্যক্ষ মজুরি হচ্ছে খরচ। এটা হচ্ছে নামিক হিসাব। অনাদায়ী উপভাড়া আছে। এটাও আমাদের কিসের ভিতর চলে যাবে? সম্পত্তি এবং দায়ের সেকশনে চলে যাবে। তো সম্পত্তির উপর মালিক ও পাওনাদারের দাবিকে দায় বলা হয় কেন? তো কেন দায়ী বলা হয়? কারণ হচ্ছে মালিক ও পাওনাদারের কাছে প্রতিষ্ঠান ঋণী থাকে। কেন ঋণী থাকে? কারণ মালিকের টাকা এবং পাওনাদারের থেকে লোন করে নিয়ে অর্থাৎ আমরা যেই ইকুয়েশনটা দেখি A = L প্লাস OE এই যে প্রতিষ্ঠানের যে সম্পদটা এই সম্পদটা আসে হচ্ছে পাওনাদারের যে টাকা এই যে L আর মালিকের যে টাকা এটা হচ্ছে OE। সুতরাং এই জন্য এই হচ্ছে মালিক ও পাওনাদারের কাছে প্রতিষ্ঠান ঋণী থাকে বলে সম্পত্তির উপর মালিক ও পাওনাদারের দাবিকে দায় বলা হয়।
আধুনিক পদ্ধতিতে হিসাবকে কত ভাগে ভাগ করা যায়? আধুনিক পদ্ধতিকে হিসাবকে ৫ ভাগে ভাগ করা যায়। হিসাবকাল শেষে কোন হিসাবটি বন্ধ করে দেওয়া হয়? নামিক হিসাব বন্ধ করে দেওয়া হয়। আর নামিক হিসাবের ভিতর কি, কি থাকবে বলেছি? আয়, ব্যয়, উত্তোলন। তো অপশন এখানে কি দেওয়া আছে? উত্তোলন। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে কি বলে? কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার? ৫ প্রকার। সনাতন পদ্ধতিতে জনতা ব্যাংক কোন শ্রেণীর হিসাব? তো সনাতন পদ্ধতিতে জনতা ব্যাংক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। আধুনিক পদ্ধতিতে ঋণ কি হিসাব? আধুনিক পদ্ধতিতে ঋণ হচ্ছে দায়। নিচের কোনটি একই অর্থবোধক? আচ্ছা, এখানে আমরা দেখে নিই একই অর্থবোধক বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ সেম মিনিং প্রকাশ করতেছে কোনগুলো। তো এখানে রয়েছে বিবিধ দেনাদার আর পুস্তক ঋণ। ঠিক আছে, বিবিধ দেনাদার অবলিক পুস্তক ঋণ। দেনাদার মানে হচ্ছে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয়ের ফলে যে আমরা যে টাকা পাবো, পুস্তক ঋণও হচ্ছে বাকিতে বিক্রয়ের ফলে আমি যে টাকাটা পাবো। আহ, দেনাদার আর ক্রয় খতিয়ানের হিসাব তো বিক্রয় খতিয়ানের জের হলে হয়। ঠিক আছে, আর পাওনাদার হচ্ছে ক্রয় খতিয়ানের জের, এখানে উল্টো লেখা হয়েছে। আর বন্ধকি ঋণ আর পুস্তক ঋণ হচ্ছে আলাদা। বন্ধকি ঋণ মানে হচ্ছে আমি যেটা কোলাটেরাল দিয়ে রাখবো, অর্থাৎ আমার বাসা জামানত দিয়ে আমি যে ঋণটা নেবো সেটা হচ্ছে বন্ধকি ঋণ। আর পুস্তক ঋণ হচ্ছে, পুস্তক ঋণ কি, পুস্তক ঋণ হচ্ছে বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টিটা হয় অ্যাকচুয়ালি। তো ধারে ৫,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলে কোনটি বৃদ্ধি পাবে? তো ধারে ক্রয় করা হয়েছে। ঠিক আছে? ধারে ক্রয় করা হয়েছে সেটা বিষয় না। এখন দেখতে হবে সম্পত্তি ক্রয় করলে আমাদের কি হবে জাবেদাটা। তো যন্ত্রপাতি যদি আমরা ক্রয় করি আমাদের অ্যাসেট বৃদ্ধি পাবে। আর আমরা বাকিতে ক্রয় করেছি এজন্য আমাদের দায় বৃদ্ধি পাবে। যদি আমরা এখানে নগদে ক্রয় করতাম তাহলে কি হতো? অ্যাসেট প্লাস অ্যাসেট মাইনাস। ওকে, তাহলে আমাদের কি হবে? এখানে দায়টা প্লাস হচ্ছে। অপশনে যদি দেয়া থাকতো সম্পত্তি প্লাস, তো এখানে সম্পত্তি প্লাসও অ্যান্সার হতো। যদি দুইটাই দেয়া থাকতো তাহলে সে ধরে নিলাম অপশন এ তে আছে সম্পত্তি বৃদ্ধি, খ তে দেয়া আছে দায় বৃদ্ধি, তো এ বি দুইটাই হতো। সকল দায় সাধারণ হিসাবে কি প্রকাশ করে? সকল দায় সাধারণ হিসাবের কি প্রকাশ করে? অপশন এ তে দেয়া আছে নগদ পাওনা, খ তে ক্রেডিট উদ্ধৃত, গ তে হচ্ছে ব্যবসায়ের মুনাফা এবং ঘ তে দেয়া আছে কারবারের মুনাফা। তো সকল দায় সাধারণ হিসাবের কি প্রকাশ করে? ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। দায় কারবারের আর্থিক লাভ বাক্যটি অর্থপ্রকাশক শব্দ কি? আর্থিক লাভ হচ্ছে মুনাফা বা প্রফিট। নিচের কোনটি অসমন্বিত ও বিলম্বিত হিসাব? অসমন্বিত ও বিলম্বিত হিসাব কোনটি? তো শেয়ার বাট্টা। অস্পর্শনীয় সম্পত্তি কোনটি? তো অস্পর্শনীয় সম্পত্তি আপনারা জানেন, আমি একটু আগেই অস্পর্শনীয় সম্পত্তি, স্পর্শনীয় সম্পত্তি, অলিক বা ভুয়া সম্পত্তি সম্পর্কে বলে এসেছি। এবং অস্পর্শনীয় সম্পত্তির ভিতর আছে হচ্ছে সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক বা ব্যবসায়ী চিহ্ন, ট্রেড নেম বা ব্যবসায়ী নেম বা ব্র্যান্ড নেম, লাইসেন্স, ফ্রাঞ্চাইজ। তো এখানে অ্যান্সার কি হবে? ট্রেডমার্ক। মিঠুন এর নিকট থেকে ১৫,০০০ টাকার মাল ক্রয় করা হলো, এক্ষেত্রে মিঠুন কি? তো মিঠুনের নিকট থেকে যদি ১৫,০০০ টাকার মাল ক্রয় করা হয় সুতরাং মিঠুন আমার কাছে টাকা পাবে, সুতরাং পাওনাদার। ব্যবসায়ের দায়ের ক্ষেত্রে তৃতীয় পক্ষের দাবি কোনটির উপর থাকে? তৃতীয় পক্ষের দাবি মোট সম্পত্তির উপর থাকে। অর্থাৎ তৃতীয় পক্ষ আহ, যদি আমার কাছ থেকে আমাকে লোন দেয় সেক্ষেত্রে তার লোন পরিশোধের জন্য আমার যে সম্পত্তি থাকবে ব্যবসা প্রতিষ্ঠানের সেই সম্পত্তি তার নিকট দায়বদ্ধ থাকবে। অর্থাৎ আমি যদি লোন পরিশোধ করতে না পারি তাহলে দেউলিয়া ঘোষিত হলে আমার সেই সম্পত্তি বিক্রি করে তার লোনটা পরিশোধ করা হবে। কিসের উপর ভিত্তি করে আধুনিক হিসাবের শ্রেণীবিভাগ করা হয়েছে? হিসাব সমীকরণের উপর ভিত্তি করে আধুনিক হিসাবের শ্রেণীবিভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এ ইজিক্যাল টু এল প্লাস ও এর উপর ভিত্তি করে আধুনিক হিসাবে শ্রেণীবিভাগ করা হয়। এবং দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। ঠিক আছে, দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজের জন্য কাগজ, কলম, পেন্সিল, স্কেল ক্রয় করা হয়, এসব উপকরণ কি হিসেবে লিপিবদ্ধ করা হয়? এসব উপকরণ হচ্ছে মণিহারি হিসেবে লিপিবদ্ধ করা হয়। ফরাসি শব্দ থেকে ইংরেজি শব্দ, অর্থাৎ অ্যাকাউন্টার হচ্ছে ফরাসি শব্দ, এর ইংরেজি শব্দ কি? ওকে, আমরা একটু অপশনগুলো দেখে নিই। তো অপশনে আছে আচ্ছা ওকে, ইংলিশটা কি হবে? ডাটা, অ্যাকাউন্ট, রেকর্ড, লায়াবিলিটি। তো এখানে কি হবে? অ্যাকাউন্ট। সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে কি বলে? তো সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে বলা হয় হচ্ছে হিসাব। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবেন, কোনো জিনিস যদি বলা হয় বই, বই মানে হচ্ছে জাবেদা, আর হিসাব মানে হচ্ছে খতিয়ান। তো সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে কি বলা হয়? হিসাব। হিসাবের প্রচলিত ছক নামে পরিচিত ছক কোনটি? তো প্রচলিত ছক যা
টি ছকও একই জিনিস, ঠিক আছে? প্রচলিত ছকের আরেক নাম হচ্ছে টি ছক। সনাতন ছকে উভয় দিকে মোট কয়টি করে ঘর থাকে? তো সনাতন ছকের উভয় দিকে মোট ৮টি করে ঘর থাকে। ওকে। হিসাবের আধুনিক ছক কোনটি? হিসাবের আধুনিক ছক হচ্ছে চলমান জের ছক। সনাতন ছককে টি ছক আকৃতির ছক বলা হয় কেন? এখানে অপশন হিসেবে বলা আছে প্রতিটি কলামে টি লেখা থাকে বলে, তথ্যগুলো ট্রায়াল ব্যালেন্স থেকে আনিত বলে, দেখতে টি আকৃতির মতো বলে, প্রথম শব্দটি টি দিয়ে শুরু হওয়ার কারণে। আসলে এখানে দেখতে হচ্ছে, আপনারা যখন দেখবেন টি ছকটা অ্যাকচুয়ালি টির মতো দেখতে, আকৃতিটা টির মতো, ঠিক আছে? দেখতে টি ছকের মতো আকৃতি বলে একে টি ছক বলা হয়। ব্যবসায়ের আয়ের খাত কোনটি? প্রাপ্ত বাট্টা, মজুরি, বেতন, বীমা খরচ। তো মজুরি, বেতন আর বীমা খরচ হচ্ছে ব্যয়। আর প্রাপ্ত বাট্টা হচ্ছে আমি যখন পণ্য ক্রয় করি, একটু খেয়াল করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা খুব ভালোভাবে দেখবেন, এখান থেকে আসার সম্ভাবনা আছে। কিভাবে প্রাপ্ত বাট্টাটা হলো, ঠিক আছে? আমি যখন পণ্য ক্রয় করি, তো ক্রয় করার সময় আমার শর্ত দিল 2, 10, and 30, অর্থাৎ আমি যদি 2 দিনের ভিতর পরিশোধ করি, আমি 10 দিনের ভিতর যদি পরিশোধ করি তাহলে 2% বাট্টা পাবো। আর যদি পরিশোধ না করি, অর্থাৎ 30 দিনের ভিতরে আমার পরিশোধ করতে হবে। তো আমি যখন পরিশোধ করতে যাচ্ছি আমার টাকাটা, তো সে আমার হচ্ছে ৳১,০০০ বিল হইছিল। তো ৳১,০০০ 2%, ঠিক আছে? পার্সেন্টের জন্য ২ টা শূন্য কাটা। অর্থাৎ আমার এখানে ৳২০ বাট্টা পাচ্ছি। অর্থাৎ আমার ৳১০০, ৳১,০০০ র জায়গায় ৳৯৮০ পরিশোধ করতে হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা। অর্থাৎ পণ্য ক্রয়ের ফলে আমার যে দায়টা জন্মেছে, সেখান থেকে আমি যে বাট্টাটা পাচ্ছি, এটা হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা। আবার আমি যখন পণ্য বিক্রয় করব, আমি সেম কন্ডিশনে হয়তো বিক্রয় করব। তখন আমাকে যে পরিশোধ করতে আসবে টাকাটা, বিক্রয়ের ফলে আমার যেই হচ্ছে সম্পত্তির সৃষ্টি হবে, চলতি সম্পত্তি বা আ প্রাপ্য হিসাব, সেই প্রাপ্য হিসাব থেকে আমার যখন টাকাটা পরিশোধ করতে হবে, ৳১,০০০ র জায়গায় আমি ৳৯৮০ নিচ্ছি। এটা হচ্ছে আমার প্রদত্ত বাট্টা। তো বিক্রয়ের ফলে প্রদত্ত বাট্টার সৃষ্টি হয়, আর ক্রয়ের ফলে টাকা পরিশোধ করতে যে আমরা প্রাপ্ত বাট্টা পাই, এটা হচ্ছে আমাদের আয়। ঠিক আছে? প্রাপ্ত বাট্টা হচ্ছে আমাদের আয়, বা ক্রয় বাট্টা হচ্ছে আমাদের আয়, আর বিক্রয় বাট্টা বা প্রদেয় বাট্টা হচ্ছে আমার জন্য ব্যয়। তো আমাদের আর অল্প কিছু প্রশ্ন আছে। আমাদের আর অলমোস্ট ১০ টা মতো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো শেষ হলে মোটামুটি আমাদের আ আ 2nd চ্যাপ্টারের সাজেশনটা শেষ এমসিকিউর জন্য। ওকে। ব্যক্তিবাচক হিসাবকে কত ভাগে ভাগ করা যায়? ব্যক্তিবাচক হিসাবকে হচ্ছে ২ ভাগে ভাগ করা যায়। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোন লেনদেনটির মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়? তো ক্রয়, ব্যাংক জমা, বিক্রয়, প্রদত্ত মজুরি। তো ক্রয় হচ্ছে আমাদের জন্য কি? ক্রয় হচ্ছে আমাদের জন্য ব্যয়। ব্যাংক জমা আমাদের জন্য কি? ব্যাংক জমা আমাদের জন্য হচ্ছে সম্পদ। ঠিক আছে? এটা তো আমাদের ব্যাংকে অ্যাসেট। কিন্তু আমাদের হচ্ছে আয় বৃদ্ধি পাবে কোনটির মাধ্যমে? আমরা যত বিক্রি করব, আমাদের যত বিক্রি বৃদ্ধি পাবে, এই বিক্রির ফলে আমাদের হচ্ছে আয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। বিক্রি যদি না হয়, আমাদের কিন্তু আয়টা বৃদ্ধি পাবে না। আর প্রদত্ত মজুরি তো আমাদের হচ্ছে ব্যয়। ঠিক আছে? তো কোন লেনদেনটির মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়? বিক্রয়ের মাধ্যমে হচ্ছে প্রতিষ্ঠানের আয়টা বৃদ্ধি পায়। হিসাব বিজ্ঞানে নামিক হিসাব বলতে কি বোঝায়? নামিক হিসাব হচ্ছে আয় ব্যয় উত্তোলন, একটু আগে বলেছি। সুতরাং আয় ব্যয় সম্পর্কিত হিসাবকে নামিক হিসাব বলা হয়, যা হিসাবকালের শেষে বন্ধ করে দেওয়া হয়। চাকরিজীবীদের জন্য কর নির্ধারণ হয় কিসের ভিত্তিতে? চাকরিজীবীদের জন্য কর নির্ধারণ হয় আয়ের ভিত্তিতে। আয়ের উপরে একটা কর দিতে হয়, যেটাকে বলা হয় আয়কর। ঠিক আছে? যা সরকারের জন্য আয় বা রাজস্ব, আর ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে ব্যয়। নিচের কোন হিসাবটি একই অর্থবোধক? ওকে। তো এখানে হবে হচ্ছে ক্রয় ফেরত বা বহি ফেরত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে পাওনা থাকলে তার হিসাবকে কি বলা হয়? পাওনা থাকলে তাকে কি বলা হয়? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে আমি যদি টাকা পাই তাহলে হবে দেনাদার। আমার কাছে যদি কেউ টাকা পাই তখন হবে কি? পাওনাদার। তো আমার থেকে যদি কেউ টাকা পায় তখন হবে হচ্ছে পাওনাদার। যেহেতু আমি অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের থেকে পাওনা পাচ্ছি বা হিসাব থাকছে, তখন হবে দেনাদার। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দেনা থাকলে তাকে কোন ধরনের হিসাব বলে? নিকট হচ্ছে পাওনাদার। আর এক্ষেত্রে কি ছিল? পাওনা থাকে। অর্থাৎ আমি তাদের কাছে টাকা পাই, সেক্ষেত্রে হচ্ছে তারা আমার জন্য দেনাদার। কোনটি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব? কাকলি ট্রেডার্স হিসাব হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। কোনটি ব্যয় সংক্রান্ত হিসাব? কতে দিয়ে আছে বিনিয়োগের সুদ আমার জন্য আয়, প্রাপ্ত কমিশন আমার জন্য আয়, ভাড়া আমার জন্য খরচ, তবে উপভাড়া আমার জন্য আয়। আর এখানে বলেই দিয়েছি আগে, ভাড়া আমার জন্য খরচ। ওকে, তো আমাদের আর ২ টা কোয়েশ্চেন আছে। কোন হিসাবটি দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়? তো মালিকানা সত্ত্ব হচ্ছে হ্রাস পায় কিসের মাধ্যমে? আমরা জানি মালিকানা সত্ত্বের যে চেঞ্জটা হয় A = L+O এর
তো A ইজিক্যাল টু এল প্লাস ও এর যে মালিকানা সত্ত্ব চেঞ্জ হয় আমরা জানি এটা চেঞ্জ হয় কিসের মাধ্যমে? মূলধন যদি বিনিয়োগ করা হয় তাহলে বৃদ্ধি পায়, যদি আয় হয় তাহলে বৃদ্ধি পায়, আর যদি ব্যয় হয় তাহলে হ্রাস পায়। তো বকেয়া ভাড়া হিসাব, বিনিয়োগের সুদ হিসাব, বন্ধকি ঋণের সুদ হিসাব এবং কি বলা হচ্ছে বীমা সেলামি হিসাব। তো নিচের কোন আহ, কো- নিচের কোন হিসাব দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়? তো বকেয়া ভাড়া হচ্ছে কি দায়, এটার সাথে তো কোনো সম্পর্ক নেই। বিনিয়োগের সুদ হিসাব, ঠিক আছে, তো বিনিয়োগের সুদ মানে হচ্ছে আমার আয় হচ্ছে, তাই এটার ফলে বৃদ্ধি পাবে। বন্ধকি ঋণের সুদ এটা হচ্ছে খরচ, অর্থাৎ আমি যে ঋণ নিয়েছিলাম তার জন্য আমি যে টাকা প্রদান করতে হবে সুদ আকারে সেটা হচ্ছে আমার খরচ, সুতরাং এটার মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। শিক্ষানবিশ সেলামি এটার জন্য এটা হচ্ছে আমার আয়, তো আয়ের কারণে হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। নামিক হিসাবের পূর্বে বকেয়া শব্দটি যুক্ত করা হলে কোন হিসাব হবে? তো নামিক হিসাবের পূর্বে যদি বকেয়া শব্দটা যুক্ত থাকে তাহলে কি হবে? ব্যক্তিবাচক হিসাব হয়ে যাবে। অর্থাৎ আয় ও ব্যয়ের আগে যদি বকেয়া বা অগ্রিম যে কোনো কিছু একটা যুক্ত থাকে তখন কি হয়ে যাবে? ব্যক্তিবাচক হিসাব থাকবে। তো সেকেন্ড চ্যাপ্টার থেকে আমার সাজেশন এ পর্যন্ত ছিল। তো সকলে সাবস্ক্রাইব করে একটু হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে হচ্ছে পরবর্তীতে আমরা যখন হচ্ছে আরো আজকে এবং আগামীকালের ভিতরে হচ্ছে আমি বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে এরকম 50 থেকে 70টা মতো করে সাজেশন দেওয়ার চেষ্টা করব, এবং আমি আশা করছি আপনাদের যেই এমসিকিউ গুলো আছে পরীক্ষায় মোটামুটি আল্লাহর রহমতে 100% এর ভিতর থেকে কমন পাবেন এবং সকলে ভালো করে পরীক্ষা দিতে পারবেন। তো সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।